কোলেবর কোলেবর ও কোলেবর ও কোলেবর কোলেবর ও কোলেবর শুধু টাকা টাকা হলো এই জীবনের লক্ষ্য উচ্চ আশা পূরণে সবাই ব্যস্ত সুগার ড্যাডি বানাচ্ছে কচি কাঁচা মেয়ে বাপ ছেলেতে বিয়ে করে একটাই মেয়ে ও কোলেবর কোলেবর ও কোলেবর 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 কোথায় গেল কোলেবর কোলেবর ও কোলেবর ঘাবড়াবেন না কোলেবর উধাও হয়ে গেলেও কোলেবর ছবির পুরো টিম কিন্তু আমাদের সঙ্গে হাজির রয়েছে আজকের এই বিশেষ পর্বে আমার সঙ্গে রয়েছে প্রীতম আমার সঙ্গে রয়েছেন সৌরভ নমস্কার আমার সঙ্গে রয়েছেন মৌমিতা এবং আরো একজন প্রীতম তো কোলেবরের টিম আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এবং একটা আদ্যপান্ত হাসির ছবি তাই তো মৌমিতা তাহলে এবার কাকাই আর কাকির বিয়েটা দিয়ে দাও তো মৌমিতার কাছ থেকে আমরা প্রথমে শুনবো যে আজকের দিনে মানুষ যখন চূড়ান্ত স্ট্রেস আর চূড়ান্ত টেনশনের মধ্যে জীবন কাটাচ্ছেন নানান কারণে সেখানে এই কমেডি ভিত্তিক ছবির ভাবনাটা কি করে মাথায় এলো বলেই তো দিলেন আপনি যে মানুষ প্রচন্ড টেনশন স্ট্রেসের মধ্যে যাচ্ছে তো সেই কারণেই ভাবনাটা এলো যে তাহলে একটু মানুষকে আনন্দ দেওয়া যাক তো আনন্দ দেওয়ার যে মাধ্যমটা নিয়েছেন মানে ছবির নাম কোলেবর কোলেবর ও কোলেবর কোলেবর তো এটা একটা ইউনিক কনসেপ্ট সত্যি কথা বলতে গেলে পরে তো এই কনসেপ্ট সম্বন্ধে আরেকটু যদি আমরা দর্শকদেরকে একটু আভাস দিতে পারি ব্যাপারটা হচ্ছে যে সাধারণত এটা একটা বলতে পারেন অদ্ভুত ভাবনা বিয়ে বাড়িতে আমরা বর নিয়ে মাতামাতি করি বউ নিয়ে মাতামাতি করি কিন্তু কোনোভাবেই কিন্তু ওই নিত কোণে আর নিত বর সেজেগুজে যায় কিন্তু তাদের আর সেই ভ্যালুটা থাকে না ছোটবেলায় এটা ভাবতাম খুব যে আমরা তো সেজে গেলাম কই আমরা তো কিছু পেলাম না মানে সেই আনন্দ পেলাম না তো সেই জায়গা থেকে একটা ভাবনা যে এবার একটু তাদেরকে নিয়ে ভাবা যাক যাদেরকে উঁচু বলে আমরা বা ছোট বলে আমরা একটুখানি অবহেলাই করে ফেলি কিছু কিছু সময় ব্যস্ততার মধ্যে তো তারাও যে কিছু করতে পারে পরিবারের জন্য তারাও যে কিছু মানে এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যেখান থেকে আমাদের মনে হতে পারে এইটাই আমাদের শেষ ভরসা তো সেই রকম একটা চিন্তাভাবনা নিয়েই এই কোলেবর কনসেপ্টটাতে মানে মিনি প্যাক হলেও তাদের যে একটা পাওয়ার রয়েছে মানে এটা কিন্তু সত্যি কথা যে নিতবর বা নিতকোণের ভূমিকা কি কতটুকু এটা নিয়ে তো মানে সত্যি কথা বলতে গেলে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কারোরই সেরকম নেই আর পরিবার শব্দটা যেহেতু আপনি ব্যবহার করলেন তার মানে আমরা আন্দাজ করতে পারি যে এই ছবিতে একটা মানে পারিবারিক একদম এই ছবিটা একদম পারিবারিক ছবি এই ছবিতে আমরা অনেকগুলো মানে হাজব্যান্ড ওয়াইফ ক্যারেক্টারও দেখিয়েছি হাজব্যান্ড ওয়াইফ ক্যারেক্টারগুলো অনেক টাইপের হয় কোনোটা খুব টক্সিক হয় কোনোটা দেখা যাচ্ছে ভীষণ রোম্যান্টিক হয় আবার কোনোটা এত মিষ্টি হয় সেখানে খুনসুটি ঝগড়া আবার ভালোবাসা সবই রয়েছে তো এখানে যে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে হাজব্যান্ড ওয়াইফ তো এক একজনকে এক একটা টাইপের দেখানো হয়েছে তো সেই রকমই তো এই সব কিছুর মধ্যে দিয়েই সবার একটা ভাবনা সবার একটা চিন্তাধারার পরিণতি হচ্ছে কোলেবর আচ্ছা তার মানে নানান বয়সের নানান মানসিকতার যে ভালোবাসা প্রেম সম্পর্ক তার একটা ছোঁয়া এই গল্পটার মধ্যে আমরা পেতে যাচ্ছি এবং দর্শক আপনারা যারা ট্রেলার দেখেছেন তারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন সেই ব্যাপারটা রয়েছে যে একটা পরিচ্ছন্ন পারিবারিক ছবি হতে চলেছে কোলেবর যেটা সব বয়সের সমস্ত দর্শকরাই নিঃসন্দেহে উপভোগ করতেন তো আমি এবার সঙ্গীত পরিচালক প্রীতমের কাছে আসবো যে এই ছবিতে মানে গানের ভূমিকা কতটা বা গানের ক্ষেত্রে প্রীতমের সঙ্গে যোগাযোগ বা ডিরেক্টরের কি করে হলো যে ভাবনা গানের জার্নিটা কিরকম ছিল এই ছবি জার্নিটা আমার খুব সুন্দর একটা মজাদার জার্নি ছিল প্রথমত আমি বলতে চাই যে ফিল্মটা যখন শুরু হয়েছে আমি অনেকটা পরে এই ফিল্মটার সাথে প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি কারণ আমি শুনেছিলাম এটা যে দিদি আমাকে বলেছিল যে তোমার আগে আমি অনেকজনের থেকে এই টাইটেল ট্র্যাকটা নিতে চেয়েছিলাম যে আমার কাউরটা পছন্দ হচ্ছিল না আচ্ছা রিজেক্ট হচ্ছিল
হ্যাঁ, আমার প্রায় সাথে 1.5 বছর ধরে আমি অনেকজনকেই মানে লিরিক্স দিয়েছি। মানে আমি একটা মজার ছবি বানাচ্ছি, আর আমার এটা মানে ছবি করব যেদিন থেকে ভাবনা শুরু হয়েছে সেদিন থেকে এটা ভেবেছিলাম যে ছবিটার টাইটেল ট্র্যাক থাকবে, মানে আমি গান শুনবো যেন আমার মনে হয় এই ছবিটারই এই গান। তো সেই চিন্তাধারা নিয়ে লেখা, তাহলে মজাদার ছবি মজাদার গান, সেই ব্যাপারটা সেই মজাটা পাচ্ছিলাম না, সেইটার জন্য অনেক টাইম লেগেছিল না। তো একদিন ফোন হঠাৎ একজনের মারফত, আমার বিশ্বনাথ হালদার, ওনার মারফত আমার দিদির সাথে পরিচয় হয়। ফোন করলো, কথা বললো, এরকম একটা গান লাগবে। আমাকে বেশি কিছু বলতে হয়নি সাবজেক্টে নিয়ে। কোলে বর এমনই একটা কথা যেটা দেখেই আমি বুঝতে পেরেছি এটার কি লাগতে পারে আলটিমেটলি। তো তারপরে আমাকে বললাম যে তুমি কথাগুলো আমাকে পাঠাও, দিদিরই লেখা কথাগুলো, খুব সুন্দর লিখেছে, ভীষণ ভীষণ। এবার সেই দিন আমি দিদিকে বললাম যে তুমি বেশি, আমি টাইম নেব না, আমি ইনস্ট্যান্ট তোমাকে একটা টিউন করে, কথা তো হয়ে গেছে, সৌরভকে আমি বাড়িতে ডাকলাম, আমরা একটা টিউন বানিয়ে জাস্ট মুখরাটা গিটার বাজিয়ে ফোনে রেকর্ডিং করে পাঠালাম। একবার পাঠাতে আমি বললাম যে এতজন রিজেক্ট হয়েছে, আমারটা কি পছন্দ হবে না তো? তারপরে আলটিমেটলি দেখলাম সাথে সাথে কিছুক্ষণ বাদে ফোন এলো। আমি ভাবলাম যে এই শুরু হলো কারেকশন, এখানে পছন্দ হচ্ছে না, যেটা রেজাল্ট হয়ে থাকে, ফেস করে থাকি আমরা মিউজিক ডিরেক্টরটা। তো একবারেই বললো তুমি তুমি একদম পাক্কা আছে। আমি বলছিলাম সত্যি ঠিকঠাক বলছো, মানে না বার খাওয়ানোর জন্য বলছো যে না সব ঠিক আছে, এবার বলবে যে এই জায়গাটা কারেকশন হবে। দেখলাম যে কোনো জায়গায় কারেকশনের কথা বললো না, বলে যেটা আমি চেয়েছিলাম আমি সেটা পেয়ে গেছি, এই মজাটাই আমি চাইছিলাম, এই মজাটাই সম্ভব আমি আগে যারা কাজটা দিয়েছিল গানটা মিসিং ছিল সেই ব্যাপারটা। শুধু টাকা টাকা হলো এই জীবনের লক্ষ্য, উচ্চ আশা পূরণে সবাই ব্যস্ত। তারপরে একদিন আমরা সামনাসামনি বসলাম, গিয়ে একদম পুরোটা শোনানোর জন্য গিটার নিয়ে একদম একটা সেশন করলাম। সেখানে বললো তাহলে এটা যখন হচ্ছে একটা তাহলে রোমান্টিক গান তুমি একটু করে দাও না, যেটা হয়ে থাকে একটা নিয়ে ঢুকে দুটো তিনটে। ব্যাপারটা হচ্ছে রোমান্টিক গান কেন ডিমান্ড করেছিলাম আমি, আমার এই টোটাল সিনেমাটার মধ্যে আমি মানে কোথাও কোনো যেটা সাধারণত সিনেমায় থাকে যে হিরো হিরোইনের প্রেম ভালোবাসা, এটা আমি দেখাইনি, একদমই পাবে না কেউ এই সিনেমায়। তো সেইটা আমি চেয়েছিলাম যে তবুও একটা কিছু তো মিসিং লাগছে, তো ওটা যদি একটা রোমান্টিক গান দেওয়া যায়, রোমান্টিক গানটা নিয়ে একটা ছোট্ট একটা স্টোরি আছে, মানে ওই যে রোমান্টিক গানটার যে স্টোরি, মানে গানটার যে স্টোরিটা ক্রিয়েট করব সেটার মধ্যে দিয়ে আমি চেয়েছিলাম যে একটা মানে স্টাবলিশড হোক কোনো একটা কিছু। তো সেই কারণেই ভাবনা যে একটা রোমান্টিক গান থাক। তো রোমান্টিক গানটা নিয়ে স্টোরিটা হচ্ছে আমার কাছে প্রচুর ব্যাংক করা থাকে গান, সব ছোট ছোট টিউন। হ্যাঁ টিউন, ধরো মুখরাটা এরকম পুরো একটা স্ক্র্যাচ করে রাখা হয়েছে। তো যেদিন আমি যে কোলেবরটা তো ফাইনাল লক হয়ে যায়, তখন ওই বলছিল যে একটা যদি রোমান্টিক গান হয় বেশ ভালো হয়। তো একটা আমি ভুলবশত আমার একটা পছন্দের একটা গান শুনিয়ে ফেলেছি, শুনিয়ে ফেলার পরে আমি বললাম যে এটা ঠিক আছে, এটা এমনি শোনালাম ঠিক আছে, এরপরে আমি হয়তো অন্য গান পছন্দ করাবো। তারপরে বেশ কয়েকটা আমি প্রায় আরো 4 থেকে 5 খানা গান আমি আরো শোনাই, না টোটাল 8-9 খানা গান শোনানো হয়েছিল আমার মনে নেই। এবার প্রথমে বলেছেন আমার না এই গানটা খুব ভালো লেগেছে, এটা প্রথমে শুনেছিলাম। আমি বললাম যে ওই গানটা আমি অন্য কোনো জায়গায় ইউজ করবো, এটা আজকে অন ক্যামেরায় আমি বলছি। আমার এটা কিন্তু চিন্তাই হয়ে গেল, এটা চিন্তাই হয়ে গেল, এটাই বলতে পারি। দিদি ওখানে লক হয়ে গেছে, তো ওটাই মানে ওটা থেকে সরছে না। প্রথম গানটা শোনার পর আমাকে সত্যি অনেক বেটার গান শুনিয়েছে, কিন্তু আমার সিচুয়েশনের সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, আর এমনি আমি একটু চুজি, মানে আমার যদি কিছু ভালো লেগে যায় তো আর মানে আর দরকার নেই, মানে ওইটা হয়ে গেছে, মানে হয়ে গেছে। তো লাস্টে ওই গানটা আমার মানে গানটার নাম ছিল হলুদ শামিয়ানা। প্রথম পার্ট মুখরাটা জাস্ট কম্পোজ করা ছিল, একটা স্ক্র্যাচ করা ছিল, ওই গিয়েছিল। তো ওখান থেকে তো দিদি লিখেছে, সৌরভ লিখেছে রোমান্টিক গান, মুখরাটাই লেখা ছিল। তো ওটা পছন্দ হতে বলছে যে আমার এই গানটাই চাই, আমি অন্য গান ভালো কিন্তু আমার এই গানটাই, আমার এটা চাই। বললাম ঠিক আছে, এত জোরজার যখন করছে মানে বাচ্চাদের মতন বায়না করছে, আমি বললাম ঠিক আছে তাহলে একটা এটাই করা যেতে পারে। তারপরে আমরা আন্তারা করলাম, আন্তারা করার পরে তারপরে শোনালাম, তো 2টো গান লক হলো। আবার আরেকটা গান এবার আমাকে, সেটাও হচ্ছে যেদিনকে আমাদের রেকর্ডিং চলছে অলরেডি 2টো গানের, সেদিনকে বসে বসে মানে কীরকম মেকিং হবে সেটা যতক্ষণ না মেকিং হয় বোঝা যায় না। এবার স্টুডিওতে বসে আছি, একটা গান কমপ্লিট হলো, দেন আর একটা গান চলছে। এবার আমি দেখছি যে আমি যে গানের আউটপুটগুলো পাচ্ছি, তো আমার বেশ ভালো লাগছে, মজা লাগছে।
তো সবার প্রথম নিজের যদি ভালো না লাগে আমি তাহলে কি সেটাই তো inspiration। একদমই রান্না করার মতন, মানে আমি চেখে দেখছি নুন নেই, তাহলে আমি সেটা লোককে দিলে সেটা কি করে খাবে? তো আমার যেটা ভালো লাগছে সেটা লোকের ভালো লাগতে পারে। তো তখন বসে বসে ভাবছি যে একটা গান লিখেছিলাম ওই ছোটদের জন্য, এই ছবিতে ছোটদের নিয়ে যেহেতু কাজ করেছি, তো ছোটদের জন্য গান লিখেছিলাম। তা ভাবলাম তাহলে ছোটদের গানটাও করতে শুরু করে দিই, মানে আর দেরি করে। ছোটদের গানটা নিয়ে আমার একটা বক্তব্য রয়েছে, যেটা আমরা দেখতে পাই না সচরাচর। যে আমরা দেখতাম, আমি অনেক ছোট, আমার বয়স জন্মেরও আগে সলিল চৌধুরী খুব ছোটদের নিয়ে গান করতেন, যেটা রাইট একদমই। এবার সচরাচর আমরা এখনকার মুভিতে খুব একটা ছোটদের নিয়ে গান শুনতে পাই না, মানে ছোটদের নিয়ে হয়তো গান কেন করতে চায় না আমি জানি না, করা উচিত। তখন দিদি আমাকে লিখে পাঠালো গানটা, তানিমুনিকে দিয়ে গাইছিলাম, একদম ছোট একদম। তোমরা যদি শোনো গানটা, শুনলে সেই অন্তরা চৌধুরী বা ওই ফ্লেভারটা তুমি আনার চেষ্টা করেছি। এবার তারপরে পিকচারেশনও যেটা করেছে সব ছোটো ছোটো, আমি যখন দেখছি বাহ এটা তাহলে একদম ঠিকঠাক আছে, মানে মানে সব মানে মানে এক একটা একটু সাইজ থেকে শুরু করে একটু বড়, মানে পুরো ব্যাপারটা একটা কমেডি, একটা মানে ছোট। ওই থিমটা আমি বলি, একটা গানটার নাম হলো ঘন্টা বামুন। গানটাতে পিকচারেশনে দেখানো হচ্ছে যে একটা পুরুত মশাইকে প্রচুর বাচ্চারা মিলে মানে একটা কি করো পেছনে লাগছে, এরকম একটা ব্যাপার, এরকম রাইট। এবার ওটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমার তো ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে এইটার ভিজুয়ালটা কী হতে হবে, আমাকে বলেনি যে তুমি দেখো না, এটা একটা সারপ্রাইজ কিছু আছে তোমার জন্য। এবার যেদিন আমি দেখলাম, প্রথমে অ্যানিমেশন যে ভিডিওটা করেছিল সেটা প্রীতম আই থিঙ্ক এডিট করেছে, ও খুব ভালো করেছে। ওটা তোকে বলা হয়নি আজকে, তাই জন্য এখানেই বললাম, সামনাসামনি দেখা হলো। আর তারপরে যখন অফিসিয়াল ভিডিওটাও দেখলাম, আমার দুটো প্রচণ্ড ভালো লেগেছে, এত ভালো লেগেছে দিদিকে বললাম যে আমার এক্সপেকটেশনের বাইরে, আমি ভাবিনি যে এটা এরমভাবে মেকিং হতে পারে। তো আমার তো অভিজ্ঞতা খুব সুন্দর। আর সৌরভ যে গানটা গেয়েছে হলুদ শামিয়ানা, সৌরভ, সেই গানটাতেই আমরা আসবো, এক্ষুনি গানটাতে আসবো। কারণ গান সম্পর্কিত কথার মধ্যে দিয়ে যেটা হলো যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে ছবিটার সূত্রে। আমি বলবো যে গানগুলো যে তৈরি হয়েছে, সেই গানগুলোর গল্প থেকেই বোঝা যাচ্ছে যে একটা দারুণ বন্ধুত্বের মধ্যে দিয়ে কিন্তু এই গানটা, প্রত্যেকটা গান তৈরি হয়েছে। তো যেহেতু গানের কথার মধ্যে আমরা রয়েছি, তো আমরা এক ঝলক একটু যদি রোমান্টিক গানটা আমরা শুনে নিতে পারি। গানটার নাম হচ্ছে হলুদ শামিয়ানা। গানটা কম্পোজ করেছে প্রীতম দা, লিখেছি আমি, এবং গানটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে কেডি। এবং গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং গানটা গেয়েছি আমি এবং লহনা দাস। আজকে আমাদের মধ্যে লহনা নেই, আমরা সবাই ওকে মিস করছি খুব। একটা বিশেষ জরুরি কারণের জন্য আজকে আমাদের মধ্যে আসতে পারিনি, কিন্তু আমি আর লহনা আমরা দুজন মিলে খুব মজা করে, খুব যত্ন করে গানটা গেয়েছিলাম, এবং আমার কাছে খুব স্পেশাল একটা গান। তো গানটার ভিডিওটা যখন রিলিজ হয়, আমি ফুল ভিডিওটা প্রথম থেকেই দেখার জন্য খুব মুখিয়ে ছিলাম, বিকজ নিজের গান তো একটা ইচ্ছে থাকে যে ভিডিওটা কেমন হবে। তো দিদি যারা বানিয়েছে, যারা দেখলাম আমি, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো গানে ছোট করে খুব ভালো চেষ্টা, বলবো যে প্রথম কাজ করছে, কাজ করে যে একটা মুভি রিলিজ করছে, তারপরে ভিজুয়ালগুলো যতটা বেড়েছে ভালো করার চেষ্টা করছে, এটাই আর কি নেক্সট আরো বেটার হবে। আমাদের তো পরপর যত কাজ সঙ্গে একটা কাজ করলে পরে সেটা আমরা সবাই আশা করি, আমরা এটা পরিবারের মতন করে সত্যি কথা বলতে কাজটা করেছি, স্পর্শ করবে সেই আন্তরিকতা, কোনো সন্দেহ নেই। একদম। তাহলে একটু গানটা শোনা যাক, তাহলে আমি সৌরভকে বলবো দু লাইন যদি গানটা জাস্ট মুখরাটা একটু অডিয়েন্সকে শোনাও তাহলে। আচ্ছা। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। প্রজাপতি রং সাজিয়েছে বাসর, যেন গানেরই সুরে। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। প্রজাপতি রং সাজিয়েছে বাসর, যেন গানেরই
সুরে যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। क्या बात। খুবই মিষ্টি একটা প্রেমের গান। দর্শক বন্ধু আপনারাও নিশ্চয়ই একমত হবেন। এই শুনে আপনি যে এই মিষ্টি কথাটা বললেন, এই কারণেই আমি আটকে গিয়েছিলাম। কিন্তু আজকাল মানে এত ডায়াবেটিসের লোকে ভুগছে, বেশি মিষ্টির প্রতি আকৃষ্ট হয়ে যাওয়াটাও একটু রিস্ক। এটা সুগার ফ্রি কম্পিটিশন। মিষ্টি কিন্তু সুগার ফ্রি। অ্যাকচুয়ালি আমাদের মানে সবথেকে বড় কথা, কাজ করতে গেলে না একটা অ্যাটাচমেন্ট দরকার, মানে মেন্টালি অ্যাটাচমেন্ট, যে আমি যেটা বলছি ও সেটা বুঝছে কি না। তো আমার যারা টিম কাজ করেছে মোটামুটি আমি যেটা বলেছি তারা সেই আউটপুটটা দিতে পেরেছে। যেরকম এর একটা গল্প বলি, এই গানটা নিয়েই বলছি। এই গানটা খুব ভালো লাগে, আর আমি কিভাবে বানাবো, কি করব, মানে একটা না শুনলে, বারবার না শুনলে তো ভাবা যায় না। তো ওরকম ভেবে 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 একটা সিনেমার জন্য আমার যেটুকু প্রয়োজন বানিয়ে ফেলেছি। এইবারে আমি ম্যাক্সিমাম দিন একটু বেরোই, আমি গান টান শুনতে শুনতে যাই, আর বিভিন্ন গান দেখি, লিরিক্স ভিডিও দেখি। তা আমি ওকে একদিন বললাম যে আমার না এই গানগুলো নিয়ে যদি একটু লিরিক্স ভিডিও বানানো যায়, কারণ বেশ ভালো লাগে ওই জিনিসগুলো। তো আমাদের আরেকজন আছেন, তার নাম মানে টিমের রাহুল নস্কর, ও খুব ভালো ড্রয়িং করে। তো ও আর্টের কাজগুলো করছিল। তা ওকে আমি বলছিলাম যে আমাকে ড্রয়িং করে দেবে, আমি যেরকম বলবো ওকে সেরকম ড্রয়িং করে দিলে। তারপর তো ও আছে, আমি জানি সেটাকে রেডি করে নেবে, গ্রাফিক্সের পার্টটাও থাকে। হ্যাঁ। তো হঠাৎ মাঝখানে ওর পরীক্ষার জন্য আবার একটা গ্যাপ হয়ে যায়। তারপরে পরীক্ষার পর এসে আমাকে দেখাচ্ছে যে এটা দেখো আন্টি আমি মোটামুটি রেডি করেছি। তো আমি দেখে ভাবছি আমি তো ভুলেই গেছিলাম যেটা করতে হবে, কিন্তু আমার ভাবনাটা যে ওর মাথায় অলরেডি ঢুকে গেছে এবং ও সেটাকে নিয়ে রেডি হয়ে করে ফেলেছে। তো দেখে তো ভীষণ এনার্জি পেলাম। তারপর আবার এই লিরিক্স ভিডিও নিয়ে কাজ হলো। তো মানে আমি চেয়েছি যে গানটা বিভিন্নভাবে, যত রকমভাবে এটাকে মানে মেকিং করা যায়, যত রকমভাবে এটাকে লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাটা করছিলাম। কোলেবর টিমের সঙ্গে চলছে আমাদের আজকে সিনে আড্ডা। আমাদের সঙ্গে নতুন আরো দুজন সদস্য, এই টিমের আরো দুজন সদস্য আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। অমৃতেন্দু নমস্কার। এবং শুভমিতা নমস্কার। অমৃতেন্দু রয়েছে, ও তো যে ক্যারেক্টারটা করেছে ও হয়েছে যে আমাদের হিরোইন রয়েছে তার ছোট দাদা। এবং ওই বাড়িতে একমাত্র একটু বুদ্ধিমান মানুষ, মানে ওই যে মানে আমাদের হিরোইনের যে বাড়ি দেখানো হয়েছে, নায়িকার যে বাড়ি দেখানো হয়েছে, তো পুরো একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার দেখিয়েছিলাম। কিন্তু সেই পরিবারে যাদেরকেই দেখিয়েছি তারা কেউ না কেউ কোনো না কোনো ডিস্টারবেন্স নিয়ে রয়েছে। উনিও আছেন, বাট তবুও বলবো একটু মানুষের জায়গায় আছে, বাকি সবাই মানে বাড়িটা একটু চিড়িয়াখানা ধরনের বাড়ি কি? একদম একদম চিড়িয়াখানা টাইপেরই বাড়ি। কিছু না কিছু একটা বৈচিত্র্য রয়েছে, চরিত্রের বৈচিত্র্য, যেটা কমেডি ছবিতে মানে প্রাণ এনে দেয়। যে ব্যাপারটা যে বিভিন্ন রকমের চরিত্র না বলে ভীষণ খুনসুটি করেছেন উনি ভাই বোনেদের সঙ্গে। তা সেই রকম মানে একটা মানে কি বলবো, ভীষণ একটা চনমনে ক্যারেক্টার ছিল ওনার। হ্যাঁ, একটা কথাই বলতে হয় যে যে বাড়িতে এরকম একটা বোন থাকে সেই বাড়িতে দাদাদের চিন্তা দাড়ি পেকে যায়। আমি দেখতেই পাচ্ছেন সেটা দাড়ি পেকে গেছে, ঠিক আছে। তো সেই বোনের বিয়ে দেওয়া নিয়ে আমাদের যা হেডেক, আমাদের যা টেনশন, সেটা এই ছবিতে দেখানো গেছে। তার উপরে হঠাৎ করে জানা গেছে যে কোলেবর বিষয়টা কি, তো অবাক করে দেওয়া ব্যাপার, ঠিক আছে। না আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। তো সেটা কি ঘটনা সেটা আমি এখন আর এখানে বলছি না, সেটা দর্শকদের জন্যই ছেড়ে দিচ্ছি। দর্শকরাই সেটা দেখে, আমি এইটুকুনি বলতে পারি যে আজকালকার যা টেনশনের যুগ চলছে, যে মানুষের একটু শান্তি নেই জীবনে, মানুষ হাসা ভুলে গেছে, এই কোলেবর সেইটা পূরণ করে দেবে, এটা আমার বিশ্বাস। শুধুমাত্র কাজ করেছি বলেই যে এটাকে ভালো বলছি তা নয়, একটা ইউনিক গল্প। কারণ এখনকার যেটা দেখা যাচ্ছে যে ভালো গল্প না হলে দর্শক নিচ্ছে না,
ভালো গল্পের প্রয়োজন আছে। একদমই। কোলে বর আমি দেখলাম যে সেটা কিন্তু ফুলফিল করেছে, সেই অভাবটা মিটিয়ে এনেছে। কারণ সত্যি কথা বলতে গেলে এরকম একটা ইউনিক সাবজেক্ট যে আজকালকার প্রেক্ষাপটে এই যে আমার পাশে দেখতেন যে হাত নাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে, ইনি সেই কোলে বর, ঠিক আছে? তো এইরকম একটা ছোট্ট মানুষ বড় হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা একটা চরম ব্যাপার, হ্যাঁ, যেটা বড় মানুষটাও হতে পারছে না, চেষ্টা করে হতে পারছে না, কিন্তু ইনি যে হয়ে গেলেন সেইটা নিয়ে একটা অসাধারণ গল্প মৌমিতা ভেবেছে। আর থ্যাংক ইউ মৌমিতাকে যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। শুধু তাই নয়, এই যে তোমার বোনের সাথে আর কোলেবরের তুমি যে বিয়েটা দিচ্ছ, মানে পরিবার থেকে যে দিচ্ছ, মনে আছে সেই পুরোহিত মশাইকে গিয়ে ডিসিশনটা তুমিই জানিয়েছিলে বিয়েটা দিয়ে দিন। পুরোহিত মশাইয়ের রিঅ্যাকশনের পর মানে অদ্ভুত একটা ব্যাপার, মানে ঘাট থেকে নামাতে পারলে বেঁচে যায়। আচ্ছা, যা সব করছে নেওয়া যাচ্ছে না, তার উপর আমার দাদা ও অসাধারণ একটি ব্যক্তি, হ্যাঁ, তিনি পারলে বোধহয় আমাকে বেঁচে দেয়, মাছটাকে জলের মধ্যে রেখে দেয়। সেই 22 বছর আগে বেরিয়েছিলে, তারপর থেকে এদিক ওদিক বেরিয়েই যাচ্ছ, এবার একটু ঢোকো। তো এরকম একটা সুন্দর মজার গল্প কোলেবর দর্শকদের কাছে একটাই। শুভমিতার ভূমিকাটা কি সেটা একটু আমরা যদি জানতে পারি। আমার ভূমিকাটা হচ্ছে এখানে হিরোর ভাইজি। সরি, তোমার বিয়ে হয়ে যাবে। তুই মজা করছিস? আমি একটু বলে নিই, ওর সুবিধা হবে তাহলে বলতে। ওর ক্যারেক্টারটা হচ্ছে মানে সাইড ক্যারেক্টার বলতে পারেন, কিন্তু বিশাল একটা বড় ভূমিকা রাখে সিনেমাটাতে। কারণ ওর ডিসিশনেই মানে ডিসিশন হয় যে অ্যাট লাস্ট কোলেবরকে মানে বিয়ে দেওয়া হোক, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এমন মানে সমস্যাটাও তৈরি ওই করেছিল, আবার সমাধানটা ওকেই করতে হচ্ছে, যেটা সাধারণ হয়েই থাকে। আচ্ছা, একটা কথা হঠাৎ আমার মাথায় এলো, মানে বাল্য বিবাহের মানে সমস্যার সৃষ্টি হবে না তো এই ছবির গল্পতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি? বরং সমস্যাটা মিটে যাবে, সমস্যাটা মিটে যাবে, সমস্যাটা মিটে যাবে। ঠিক আছে, সেটা তাহলে একটা ভরসার কথা। কারণ এখন এটা নিয়েও তো প্রচন্ড আর কি মানে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি আমরা খবরের কাগজের সংবাদে যে মানে পরিণত বয়স হওয়ার আগে বিয়ে দেওয়া নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে সিনেমা ঠিকই, কোলেবর নামও ঠিকই, কিন্তু মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা নিয়ে কোনো বাল্য বিবাহ নিয়ে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু ছবির তো একটা মেসেজ রয়েছে শেষ পর্যন্ত, সেই মেসেজটা কি? হ্যাঁ, মেসেজ যেটা আছে সেটা হচ্ছে যে দেখুন, আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা দেখতে পারি, এই যে বললাম যে একটা পরিবারে, একটা পরিবার, সেখানে ধরুন 5 জনার পরিবার আমি ধরছি, সেই 5 জনার পরিবারের মধ্যে একজন এত ছোট যাকে আমরা বলে রাখি ঠিক আছে খেলছে খাচ্ছে যাচ্ছে বাড়িতে আছে, ঠিক আছে, কিন্তু সে যে আমাদের উপকার করতে পারে বা সেও একটা বড় মানুষের মতন একটা বিপদে পাশে আসতে পারে, সেটা এই সিনেমাটা না দেখলে বোঝা যাবে না যে কিভাবে এই জিনিসগুলো ঘটেছে। এবং তারও যে সম্মান থাকতে পারে, তারও মানে মানুষ বলতে কি ভাবি যে মান আর হুঁশ দুটোই আছে, তো সেটা ওই বয়স থেকেই যে তার মধ্যে এটা জেগে উঠতে পারে, তো সেই জিনিসগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে নিদবর আমরা একটা কনসেপ্ট পাই বিয়েতে, যে বরের সাথে একটা বাচ্চা যাবে, সে বরের সাজেই যাবে। এবার নিদবর আমরা শুধুমাত্র কি করেছি, আমরা এই যে বিবাহর যে ব্যাপারটা সেটাকে একটা রেখে দিয়েছি যে হ্যাঁ এটা রাখতে হয়, এটা বিবাহের লাগে, কিন্তু সেই নিদবর যে একটা দায়িত্ব নিতে পারে তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই কোলেবর, যেটা আমার মনে হয়। কি মনে হয়, আমি যদি না ভুল করে থাকি? ছবির যে মূল সমস্যাটা, মানে ছবির মুখ্য চরিত্রদের যে মূল সমস্যাটা, সেটার সমাধান সূত্র আর কি তার হাতেই, কোলেবরের হাতেই রয়েছে। বড়রা হারিয়ে গেলেন, বড়রা হাল ছেড়ে দিলেন, কিন্তু একটা বাচ্চা সে দায়িত্ব নিল দুটো প্রজন্মকে সঠিক রাস্তায় নিয়ে আসা। এটা শুধু একটা বাচ্চা না, আমরা সিনেমায় দুটো বাচ্চাকেই দেখেছি যে যখন দুটো পরিবারই হাল ছেড়ে দিল, যে মানে আর কিছু করার নেই, মানে সব শেষ, এই যে এই দুজন, এই তখন দুই বাচ্চা মিলে পরিবারের দায়িত্ব, মানে দুটো পরিবারের দায়িত্ব নিল
যে যাতে এই সমস্যাটা থেকে পরিবার বেরোতে পারে। আচ্ছা, বড়রা তো এত বলছে যে ছবিতে তোমাদের ছোটদের ভূমিকা এরকম মারাত্মক রকমের, তো প্রথমে তোমার কাছ থেকে জানতে চাইবো যে মানে এই ছবিতে কাজ করতে গিয়ে তোমার কি মনে হয়েছে, বা গল্পটা নিয়ে তোমার কি মনে হয়েছে? আমার গল্পটা তো খুবই ভালো লেগেছে, আর কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, মজা করে কাজ করেছি। বকা খেতে হয়নি কাজ করতে গিয়ে? না, মজা, শুধু মজাই হয়েছে ছবি? আমি বকা খাই। আচ্ছা, আর দ্বিতীয়জন? তুমি তো হাতি নেড়ে যাচ্ছ খালি, একটু বলো আমাদের দর্শকদের, একটু বলো। তুমি তো সব সমস্যার সমাধান করে দিয়েছো ছবিতে। কেমন লাগলো ছবিতে কাজ করে? খুব ভালো লাগলো। তুমি সংকট মোচন ঠিক করে বলো, ভালো করে বলো, কথা বলো। আমার নাম সুপ্রমিত মুখার্জি। আমি এই মুভিতে একটা দুষ্টু ছেলের কাজ করেছি, আর আমি অনেকই দুষ্ট ছিলাম, এখন শান্ত হয়ে গেছে। এখন শান্ত হয়ে গেছি। সে কত শান্তশিষ্ট হয়েছে সে তো সবাই দেখছেই। না, শান্ত শান্ত হয়ে যাওয়ার কারণটা কি? দুষ্টুমির থেকে শান্তির দিকে মানে কেউ বললো, বকাবকি করলো সেই জন্য, নাকি নিজের ইচ্ছে? নিজের ইচ্ছে না কেউ বকে তোমায় শান্ত করে দিয়েছে জিজ্ঞাসা করছে? নিজের ইচ্ছেই হয়েছে। আচ্ছা, শুনলাম তুমি নাকি মাঝে মাঝে বাবার নাম ভুলে যাও, সেটা তোমার বাবা জানেন? কিছু বলেন না তারপরে? তাহলে তুমি আদর্শ কোলেবর হওয়ার একদম উপযুক্ত ব্যক্তি বলতেই হবে। ছবিতে যে কাজ করলে সবচেয়ে মজা লেগেছে কি করে তোমার? ছবিতে কোন জিনিসটা করে সবচেয়ে মজা লেগেছে? দুষ্টুমি ঘন্টা বামনের ধুতি খুলে। ঘন্টা বামনের ধুতি খুলে? ঘন্টা বামনের ধুতি খুলে? এটা কখন হলো? একটা নেতে খুলবো ধুতি, দেখতে পারাময়, দেখতে পারাময়, দেখতে পারাময়, দেখতে পারাময়। আর একটা ঘটনা বলি আজ। সেটে মানে যে বাড়িটিতে শ্যুট চলছিল, প্রতিদিন ওদের বাড়িতে যখনই মানে ওরা খাওয়া দাওয়া করতে বসতো, ও চলে যেত, গিয়ে ওখান থেকে কিছু না কিছু খেয়ে চলে আসতো। আচ্ছা, যাদের বাড়িতে শুটিং হচ্ছে তাদের বাড়িতে? তা একদিন ওরা কি মানে ও শুটে ছিল, ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ও দেয়নি। ও চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, মুখটা একটু কালো মতন করে। তা কিছুক্ষণ বাদে ভদ্রমহিলা এসে বলছে, এই বিড়াল ঢুকেছিল, ওর রান্নাঘরে বিড়াল ঢুকেছিল। বলছে না, তো আমরা তো ডাইনিংয়ে কাজ করছি, তো রান্নাঘরে বিড়াল ঢোকার কোনো চান্সই নেই। কিছুক্ষণ বাদে ভাবছি ও তো ঘুরঘুর করছিল, কেন না মাছ ভাজা এক পিস পাওয়া যাচ্ছে না। আরে মাছ ভাজা কোথায় গেল? আমার সন্দেহ হয়েছে, আমি ওকে ধরে বলছি, তুমি কি মাছ ভাজাটা খেয়েছো ওখান থেকে নিয়ে? বলছে হ্যাঁ, ওরা দেয়নি, তাই আমি নিজেই নিয়ে খেয়ে নিয়েছি। তার মানে ও যে কতটা শান্তশিষ্ট, মানে সেটা মানে না ওর সঙ্গে থাকলে বোঝা যাবে না। এটা বলা যাবে না যে ভাজা মাছটি উল্টে খেতে পারে না। ওই জন্যই তো কোলেবর, ওই জন্যই তো এই বয়সে বিয়েটাও করে ফেললো। তো দর্শক বন্ধু, কোলেবর খুব শিগগিরই আসতে চলেছে। হ্যাঁ, আমাদের 2রা মে কোলেবর রিলিজ হচ্ছে। 2রা মে কোলেবর আসতে চলেছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এবং আজকে এতক্ষণ ধরে আমরা এই যে মজাদার আড্ডাটা দিলাম, ছবির গান, ছবির কুশীলবদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, আশা করি সেটার রেশ মনে নিয়ে একটা সুন্দর পারিবারিক ছবি দেখার জন্য আপনারা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে উপস্থিত হবেন। এবং এত পরিশ্রম করে এই টিম এই কাজটি করেছে, তাদের এত ভাবনা, উদ্যোগ, পরিশ্রম জড়িয়ে রয়েছে কাজটির সঙ্গে, সেটি আপনাদের কাছ থেকে নিশ্চয়ই সঠিক মূল্যায়ন পাবে এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি। তো সবাই সিনেমাটা হলে গিয়ে দেখবেন, আর দেখে আমাকে একটু জানাবেন যে এই সিনেমাতে আপনার নজরে হিরোটাকে। কারণ সিনেমাটা এইভাবে মেকিং করার চেষ্টা করেছি যে আমি কনফিউশন ছেড়ে দিয়েছি, তো সেটা আপনারা আমাকে জানাবেন যে এই সিনেমায় আপনার চোখে হিরোকে। সুগার ড্যাডি বানাচ্ছে কচি কাঁচা মেয়ে, বাপ ছেলেতে বিয়ে করে একটাই মেয়ে। ও কোলেবর কোলেবর ও কোলেবর, ও কোলেবর কোলেবর ও কোলেবর। টাইটেল ট্র্যাক আপনারা তো শুনে নিলেন, গানটি সৌরভ গেয়েছে এবং অয়ন
বিশ্বাস গেয়েছে। মিউজিক প্রোডাকশন করেছেন কেডি। খুব মিষ্টি একটা মজার একটা গান, আর গানটা গাইতে গাইতে আমি কোলেবরকেও দেখছিলাম, কোলে বসে বসে বেশ ভালোই নাচছিল। বাহ। দর্শক বন্ধু, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার এরকমই কোনো নতুন ছবির গল্প নিয়ে। আজকের মতো সবাইকে বিদায় জানাই।